আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই নির্বাচনকে ঘিরে এখন সরগরম স্থানীয় রাজনীতি। এদিকে মন্ত্রী এমপিদের আত্মীয়দের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের হাইকমান্ড থেকে দেয়া হলেও এখনো 50 জনের মতো এমপি মন্ত্রীরা কিন্তু তাদের স্বজনদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে নেননি। অন্যদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়া 64 জন নেতাকে শোকজ করেছে বিএনপি। সব মিলিয়ে সবার মনে প্রশ্ন জেগেছে, কেমন হতে যাচ্ছে এবারের উপজেলা নির্বাচন। এসব নিয়ে আজকে কথা বলতে চাই সাম্প্রতিক সমীকরণে। আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ। আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন নূরজাহান বেগম মুক্তা, সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি কেমন হবে উপজেলা নির্বাচন। আমরা মোশাররফ ভাই আপনার কাছেই প্রথমে আসতে চাইবো, আপনার কাছে জানতে চাই এই যেটি আমি বললাম যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটে আপনাদের দলের প্রায় 64 জন নেতা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছে এবং তাদেরকে শোকজ করেছে বিএনপি। কি মনে করেন আপনি যে তারা কি এই শোকজের জবাব দিবে, বা এটাতে আসলে কোনো কাজ হবে কিনা, বা আপনারা কোনো অ্যাকশন নিতে পারবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক নূরজাহান বেগম মুক্তা এবং বিজয় টিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনি যে কথাটি বলেছেন, আজকে বাংলাদেশের উপজেলা নির্বাচন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনের মাধ্যমে জনরায়ের কোনো প্রতিফলন হবে না বলে কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না। যার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি যে এই নির্বাচনে জনগণের রায়ের কোনো প্রতিফলন নাই, যেই নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নাই, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে না। যার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং আমাদের নেতাকর্মী সমর্থক যারা আছে তাদেরকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তারপরেও আপনি বলেছেন যে আপনার উপস্থাপনায় যে কিছু বিএনপির নেতাকর্মী বা সমর্থকরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনার ইতিমধ্যে লক্ষ্য করছেন বিএনপির গঠনতন্ত্র অনুসারে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি আপনি যে 54 জনের কথা বলেছেন, এটা আপনি লক্ষ্য করবেন যে প্রথম ধাপে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে 64 জনের কথা বললাম। জি হ্যাঁ, 64 জন। সেখানে আপনি দেখবেন আমাদের দলের সিদ্ধান্তটা হয়েছে কিন্তু পরে, যার কারণে এই সংখ্যাটা হয়তো বেশি শোনা যাচ্ছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকে নির্বাচনে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে, এবং ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় অনেক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সাথে আলোচনা করে যাতে নির্বাচনে প্রত্যাহার করে নেওয়া হয়। আমরা আশা করি যে চূড়ান্ত এই প্রথম ধাপের হয়েছে, সেখানে আমাদের সর্বোচ্চ আমার জানা মতে 5 জন সাবেক নেতারা অংশগ্রহণ করছে, যারা বিএনপির এখন কোনো পদে, যাদের কোনো নাই, যারা কোনো পদে অংশগ্রহণ দায়িত্ব পালন করছে না। সুতরাং একটা বিএনপির মতো একটি বিশাল দলে আপনার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, সেখানে সাবেক নেতারা আছে, বহিষ্কৃত নেতারা আছে বা সমর্থকরা আছে। সুতরাং আজকে আওয়ামী লীগ কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে একটা প্রচারণা চালাচ্ছে, বিএনপির অনেক নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যদি আপনি বিশ্লেষণ করে দেখেন যে সে অবস্থাটা নেই। কারণ অনেক জায়গায় আপনি দেখবেন যে একসময় বিএনপির এই পদে ছিলেন, এক সময় ইউনিয়নের সভাপতি বা সাধারণ সম্পাদক, এখন হয়তো সে কোনো দায়িত্ব নাই। সুতরাং সে মনে করছে আমি একটা নিরীহ মানে স্বতন্ত্র লোক, আমি দলের কোনো পদবি নেই, আমার দলের কোনো পরিচয় নেই, সুতরাং আমি সাধারণ মানুষ হিসেবে করতে পারি। তাদেরকেও যাতে নির্বাচন থেকে নিবৃত্ত করা যায় তার জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। একটি বিষয় একটু জানতে চাই, এই যে বিএনপি পরপর নির্বাচন বর্জন করছে, কিন্তু যারা স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের কিন্তু একটা নির্বাচন করার তীব্র আকাঙ্ক্ষা থাকে, একটা ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে একটা কিছু হওয়ার। এই যে বারবার তারা নির্বাচন থেকে সরে আসতেছে, তাতে কি বিএনপি আসলে আগের মতো বৃহৎ দল আছে? এটি একটি বিষয় জানতে চাওয়া। আর এটা হচ্ছে যে জনরাজনীতি থেকে সরে যে আসলে মানুষের মন থেকে কি সরে যাচ্ছে, আসলে কি বিএনপি মুসলিম লীগই হতে যাচ্ছে সামনে, এরকম কিছু কি? কাজী সাইদ, আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটু ইতিহাসের দিকে আমি একটু দৃষ্টি নিক্ষেপ করতে বলি। আমরা যারা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম 9 বছর, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল এরশাদ একটা অবৈধ গভর্নমেন্ট, তার অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আপনি দেখবেন সেই দিন রাজনৈতিক দলগুলি 5 দফা নির্ধারণ করেছিল এবং বলেছিল 5 দফা হলো আমাদের মুক্তির সনদ। এই 5 দফার সাথে যারা বেইমানি করবে তারা জাতীয় বেইমানি চিহ্নিত হবে। আজকে যিনি প্রধানমন্ত্রী, তখন আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, উনি নিজেও বলেছেন এবং চট্টগ্রামে লালদিঘির ময়দানে ঘোষণা দিয়ে বলেছিলেন যে এই 5 দফার সাথে যারা বেইমানি করবে তারা জাতীয় বেইমান। অথচ আওয়ামী লীগ সেদিন এরশাদের সাথে আতাত করে 96 সালে নির্বাচন গিয়েছিল, বিএনপি কিন্তু যায় নাই।
এই আওয়ামী লীগের লোকরা, বিদগ্ধজনেরা, সাংবাদিকরা অনেকে বলেছিল বিএনপি নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আপনি একটু ইতিহাসের দিকে একটু দৃষ্টিটা দেন। 91 সালে যখন অবাধ, সুস্থ, নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছিল, বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগকে হারিয়ে সেদিন কিন্তু আমরা 91 সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল। সুতরাং ইতিহাস সাক্ষ্য দেয় এই ধরনের নির্বাচনের বর্জনের মাধ্যমে বিএনপির মতো এই জনপ্রিয় একটি দল কখনো হারিয়ে যাবে না। বরং আপনি একটি জিনিস দেখেন, আপনি তো দীর্ঘদিন গণমাধ্যমের সাথে আছেন এবং আপনি বহু এই যে টকশোর মতো অনুষ্ঠান করেন, বহু নেতাদের সাথে আপনি কথা বলেন। আজকে নুরজামানের মুক্তা আওয়ামী লীগের নেতা, সাবেক সংসদ সদস্য ছিল। এখানে মুক্তার সাথে কিন্তু এখানে আনা উচিত ছিল যারা সংসদে এখন বিরোধী দল আছে, কারণ যারা সংসদে সাংবিধানিক বিরোধী দল থাকে তারা সরকারি দলকে পরাজিত করে আগামী দিনে ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার জাতীয় পার্টি কি কোথাও অস্তিত্ব আপনি লক্ষ্য করেন? অথবা জাতীয় পার্টিকে সেই গুরুত্বটা কি আপনারা দিচ্ছেন না? ধন্যবাদ আপনাকে মোশাররফ ভাই। বিএনপি বাংলাদেশের রাজনীতি যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা কিন্তু বাংলাদেশের সকল মানুষ বোঝে। আওয়ামী লীগেরও বোঝার মতো সেই সক্ষমতা আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলেরও কিন্তু আছে, এটা আমাদের অনুধাবন করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু মুক্তাবার কাছে যেতে চাই, মুক্তাবার কথা শুনবো। মুক্তাবা, উনি বেশ কিছু কথা বলেছেন, এটার উত্তর আপনি দিবেন। আমি একটু প্রশ্ন যোগ করতে চাই, সেটি হচ্ছে যে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনেরা প্রার্থী হওয়া নিয়ে তর্ক বিতর্কে জড়িয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতি মণ্ডলীর সদস্য জনাব শাহজাহান খান। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই ঘটনাটি ঘটেছে, যেখানে শাহজাহান খান দলের নির্দেশ উপেক্ষা করে তার ছেলে আসিফুর রহমানকে মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পরিষদে প্রার্থী করিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়গুলো হচ্ছে, এর মধ্যে আমি প্রথমে বলেছি প্রায় 50 জনের মতো এমপি মন্ত্রীরা তারা স্বজনদেরকে সরাচ্ছেন না মাঠ থেকে। আপনাদের ভিতরে কি আসলে কোনো সংঘাত, সংঘর্ষ বা কোনো দূরত্ব তৈরি হচ্ছে কিনা আওয়ামী লীগের ভিতরে? এবং আরেকটি বিষয় জানতে চাওয়া যে আসলে আওয়ামী লীগের যারা সেন্ট্রাল কমান্ড তারা কি বাকিদেরকে কন্ট্রোল করতে পারছেন কিনা, সংযত করতে পারছেন কিনা বা সংযত করতে ব্যর্থ হচ্ছেন কিনা? মুক্তাপা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এবিএম মোশাররফ ভাইকে এবং ভিডিও টিভির দর্শক যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দেখুন, যে প্রশ্নটি আপনি উত্থাপন করেছেন যে উপজেলা নির্বাচনে আমরা জানি কয়েকটি ধাপে ধাপে হবে। প্রথম ধাপে নির্বাচন আগামী 8ই মে, এবং এই উপজেলা নির্বাচনে দেখা যাচ্ছে যে সারা দেশেই কিন্তু একটা সাত রব পড়ে গিয়েছে এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দল থেকেই অংশ নিচ্ছে। হ্যাঁ, যেহেতু এটা নির্দলীয়, এখন এখানে কিন্তু কোনো দলের কোনো প্রতীক থাকবে না। আওয়ামী লীগ যে নির্বাচনটা করবে এখানে কোনো নৌকা প্রতীক থাকবে না, বা বিএনপির যারা করবে বহিষ্কারের কথা সেটা পরে আসি, তাদেরও কিন্তু ধানের শীষ প্রতীক থাকবে না। কারণ স্থানীয় সরকার নির্বাচন বা স্থানীয় সরকার এমন একটা জিনিস যেখানে কিনা আমরা চাইবো যে যারা দল করে না, হতে পারে না যে অনেক লোক আছে কোনো পার্টি করে না, সক্রিয় রাজনীতি করে না, কিন্তু ব্যক্তি ইমেজ তার ভালো অথবা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং সে জনগণের সেবা করতে চায়। তো সেই ক্ষেত্রে তো সেই সব লোকরা এই সমস্ত স্থানীয় নির্বাচনের মাধ্যমে জিতে এসে জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটায়। এবং আওয়ামী লীগ কিন্তু এই ক্ষেত্রে কি করেছে, কি দলীয় প্রতীকটা উঠিয়ে দিয়েছে এবং এর ফলে কি হলো, সবার জন্য এটা উন্মুক্ত হয়ে গেল। এবং আপনি দেখেন বিএনপির অনেক নেতা কর্মী তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনার সাথে প্রথম ধাপের যে উপজেলা নির্বাচনের যে প্রথম ধাপের নির্বাচনটা, সেখানে ওনারা দেখা যাচ্ছে 49 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, প্রত্যাহার করেছেন 11 জন, আর ভোটে আছেন 38 জন। এর মধ্যে পদধারী নেতা আছেন 18 জন, আমার কাছে সব তথ্য উপাত্ত নামধাম সহ আছে। এবং বাকি যারা আছেন তারা হলেন দলের সাবেক নেতা। হ্যাঁ, এখন আমার কথা হলো যে বিএনপির যারা নির্বাচনে অংশ নিবে তাদের যুক্তি কি হলো? তাদের যুক্তি হলো যে তারা সহজে জিততে পারে এই নির্বাচনে, কারণ এই নির্বাচনে আওয়ামী লীগ কোনো দলীয় প্রতীক দেয়নি। এটা হলো এক। দ্বিতীয়ত যুক্তি তাদের হলো যে দলীয় প্রতীক নেই, কিন্তু দলীয় প্রতীক নেই। হ্যাঁ, এটা হলো প্রথম যুক্তি। বিএনপির উনি বলেছেন এমপি রাজ চলছে, আমরা সর্বত্র কিন্তু দেখতে পাচ্ছি এমপিদের। আমি শেষ করি, আমি বলি, আমি সেই কথায় আসছি, আগে আমাকে একটু দিন। এটা তাদের 3টা গ্রাউন্ড, তারা কোন 3 কারণে নির্বাচনে যাবে। বিএনপি, তৃণমূল। প্রথম কারণ হলো দলীয় প্রতীক নেই যেহেতু তারা সহজে জিততে পারে, এবং দ্বিতীয়ত হলো তারা মনে করে যে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা আছে, বিএনপি তৃণমূল মনে করে। তৃতীয়ত তারা মনে করে যে তাদের সংগঠনের এখন যে বেহাল অবস্থা, এই অবস্থা নির্বাচনের কোনো বিকল্প নেই। এটা হলো বিএনপির যারা নির্বাচন করতে ইচ্ছুক তাদের কথা। এখন আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন যে আওয়ামী লীগের দলীয় যেটা, আমি সেই প্রসঙ্গে আসি। আমার কথা হলো যে আওয়ামী লীগের এখন শুনুন,
যারা মন্ত্রী এমপি আছেন, শুধু তারা কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যেই রাজনীতিবিদই থাকুক না কেন, সে যে এলাকার বাসিন্দা, সে এলাকায় সে চাইবে। মোশাররফ হোসেন ভাইও কিন্তু যদি আজকে নির্বাচনে অংশ নিত, উনি চাইতো যে ওনার এলাকার যে উপজেলা চেয়ারম্যান হবে সে যেন তার একান্ত লোক হোক। এটা কিন্তু চাওয়াটা দোষের কিছু না, এটা চাইতেই পারে, প্রত্যেকে তার প্রভাব। আমার এখানেই প্রশ্ন যে আপনারা প্রায় 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন, সমস্ত সিস্টেম সমস্ত জায়গাতে আপনাদের লোক, আপনাদের কথার বাইরে কেউ যেতে পারবে না, এমপি রাজ চলছে সর্বত্র, সেখানে কি করে সুষ্ঠু নির্বাচন হয়? এখন আমরা কি চাচ্ছি শুনুন, এখন মন্ত্রী এমপির আত্মীয় স্বজন যারা, আমাদের দলীয় একটা স্ট্র্যাটেজি আছে, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা বলেছি যে কোন মন্ত্রীর আত্মীয় স্বজন বা শালা চাচা মামা ভাই বা এরকম যারা খুব ক্লোজ তারা কেউ প্রার্থী হতে পারবে না। তবে একটা শর্ত আছে যে আগে যদি উপজেলা নির্বাচন চেয়ারম্যান থেকে থাকে সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু অন্যরা কিন্তু হতে পারবে না। এটার এই মেসেজ দিয়ে আমরা এটা বুঝাতে চেয়েছি যে আমাদের দলের অনেক নিবেদিত প্রাণ কর্মী আছে, নেতা আছে যারা কিনা দলের জন্য অনেক অবদান। দেখা যাচ্ছে একজন মন্ত্রী এমপি সে ক্ষমতা বলে তার আপন আত্মীয়কে দিয়ে দিল, কিন্তু ত্যাগী কর্মীটা ইলেকশন করতে পারলো না। তো সেই ক্ষেত্রে তো এটা তো ফেয়ার হবে না। যে নির্বাচিত হোক সে হয় আওয়ামী লীগ, সরাসরি সে এমপি মন্ত্রীর কেউ হবে, অথবা আওয়ামী লীগের কেউ হবে, এরকম একটি বিষয় না, এরকম একটি বিষয় না। আমার কথা হলো যে যিনি জনপ্রিয় তিনি না হতে পারেন যে তিনি আওয়ামী লীগ করেন না, কিন্তু যিনি জনপ্রিয়, জনগণ যাকে চায় সেই তিনিই উঠে আসবেন। আজকে মোশাররফ ভাই অনেকগুলো কথা বলেন, আমার জবাব দিতে ইচ্ছা করতেছে, আমি সেই জবাবগুলো একে একে দিচ্ছি। যেন উনি বলতেছেন যে উল্লেখযোগ্য কেউ এই নির্বাচনে যাচ্ছে না, ওনারা শোকজ করছেন। এবং আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মির্জা ফখরুল সাহেব যেই এলাকার বাসিন্দা, সেই এলাকার যে উপজেলা চেয়ারম্যান, সেই উপজেলা চেয়ারম্যানের প্রতি কিন্তু মির্জা ফখরুল সাহেবের সবুজ সংকেত আছে। আবার ডক্টর মঈন খান যে এলাকার, সেখানকার যে উপজেলা চেয়ারম্যান, আমি একদম ওপেনলি বলতেছি তার উপর সবুজ সংকেত আছে। অতএব প্রত্যেকে কিন্তু নিজ নিজ জায়গাতে কিন্তু সতর্ক, নিজের লোকটা যাতে জিতে আসতে পারে। ইতিপূর্বে যে 8টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেখানে 66 জন কাউন্সিলর হিসেবে নির্বাচন করেছিল এবং জিতেছিল কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক। তাদেরকেও কিন্তু বিএনপি বহিষ্কার করেছিল, কিন্তু ঠেকাতে পেরেছিল? পারেনি, এখনো কিন্তু ঠেকাতে পারবে না। আমি একটা উপজেলার নাম উল্লেখ করতে চাই, ময়মনসিংহের ধোবাউড়া একটা উপজেলা আছে, সেই উপজেলায় বিএনপির সদস্য একটা পদে আছেন প্রার্থী, তার নামটা আমি বললাম না, আমার কাছে আছে। উনি বলেছেন যে দল থেকে যদি প্রত্যাহার করতে বললেও যেহেতু আমি প্রত্যাহার করব না, যেহেতু এটা প্রতীকবিহীন নির্বাচন তাই ভোটে দাঁড়িয়েছি, আর দলের বহিষ্কার পরোয়া করি না। মোশাররফ ভাই চাইলে আমি তার নাম ধামও বলে দিতে পারবো। এই হলো মানে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিএনপির সদস্য, তার বক্তব্য। তো এইটা তো শুধু একজনের বক্তব্য না, সারা বাংলাদেশের। আর আমাদের কথা হলো যে অবশ্যই আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি আছে তারা তাদের কোনো আত্মীয় স্বজন যেন না দাঁড়াতে পারে, যদি দাঁড়ায় দলের সিদ্ধান্ত অমান্য করে সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই বহিষ্কার করা হবে। সেটা কঠোর সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে এবং আগামী 30 তারিখে আমাদের ওয়ার্কিং কমিটির মিটিং আছে, সেখানে আরো এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে। আমরা দেখেছি ইতিমধ্যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক ওনার যে শ্যালক নির্বাচনে দাঁড়িয়েছেন সেটা প্রত্যাহার করে নিয়েছেন এবং একটা উদাহরণ স্থাপন করেছেন। এরকম সবাই সরে আসবে ধীরে ধীরে, আমরা এটা আশা করি। আর না আসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেখানে সবাই নির্বাচনে যেতে চায় বিএনপি, সেখানে মোশাররফ ভাইরা কয়জনকে বহিষ্কার করবে? বিএনপি এই সমস্ত বহিষ্কার নাটক দিয়ে কিছু হবে না। আপনি দেখেছেন কয়দিন আগে মাহবুবউদ্দিন খোকন, যিনি কিনা সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাকে পর্যন্ত বলেছেন যেন উনি শপথ গ্রহণ না করেন, দায়িত্ব না নেন, কিন্তু তিনিও কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন। অতএব বিএনপির এই সমস্ত আস্ফালন সিদ্ধান্ত তৃণমূল কিন্তু মানছে না। মুক্তাপা, আমাদের একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, ফিরে আবারও আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসবো একটু পরে। বিজ্ঞাপন বিরতির পর সাম্প্রতিক সমীকরণে আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু চলে যেতে চাই মোশাররফ ভাই আপনার কাছে। এবিএম মোশাররফ হোসেন আমাদের সঙ্গে রয়েছেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মোশাররফ ভাই আপনার কাছে জানতে চাই যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে এই যে মুক্তাপা যেটি বললেন যে তলে তলে যোগাযোগ রেখেছেন আপনারা, আপনাদের টপ লেভেল থেকে সবুজ সিগন্যাল দিচ্ছেন, এরপরে উপরে আপনারা বলছেন আমরা নির্বাচনে যাব না, এটা কি এক ধরনের ভণ্ডামি হয়ে যাচ্ছে না আসলে জনগণের সাথে? এটি হচ্ছে একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেটি রুহুল কবির রিজভী বলেছেন যে প্রত্যেকটা এলাকাতে আসলে এমপি রাজ চলছে। এই যে এমপি রাজ চলছে, এই যে এককভাবে আওয়ামী লীগ সব জায়গাতে প্রভাব তৈরি করছে, এরকম কমপ্লেন অভিযোগ আপনারা করছেন, এটার জন্য কি আপনাদের দায় নাই? আপনারা নির্বাচনে যাননি বলে তো আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে 2014 সালের পরে। জি মোশাররফ ভাই।
হ্যাঁ মিস্টার সাইদ, আমি আমি একটু কথা, নুরজাহান মুক্তা যে কথাগুলি বলেছে, উনি একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক নেতা। সুতরাং আরেকটা দল কিভাবে চলবে, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, আওয়ামী লীগ মনে করছে যেভাবে জাতীয় পার্টিকে চালাচ্ছে, যেভাবে ওয়ার্কার্স পার্টিকে চালাচ্ছে, যেভাবে জাসদকে চালাচ্ছে, যেভাবে তৃণমূল, বিএনপি, আপনার বিএনএ বহু কিছু ওরা তৈরি করেছে, ওনারা মনে করছে বিএনপিও এমন একটি রাজনৈতিক দল যে আওয়ামী লীগের কথা মতো চলতে হবে। কিন্তু এই অলীক স্বপ্ন দেখে তো কোনো লাভ নাই। আপনি দেখবেন এই দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পূর্বে বিএনপিকে ভাঙার জন্য, বিএনপির লোক ভাগিয়ে নিয়ে অন্য রাজনৈতিক দল তৈরি করার জন্য কত না চেষ্টা করেছে। আপনি দেখবেন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি সক্রিয়, আজকে যদি গণসংহতি আন্দোলন বলেন, আপনার গণ অধিকার পরিষদ বলেন, আজকে মাহমুদুর রহমান মান্নার দল বলেন, যারা রাজপথে সক্রিয় মানুষের অধিকার নিয়ে কথা বলছে, তাদেরকে কিন্তু নিবন্ধন দিচ্ছে না। অথচ নিবন্ধন দিচ্ছে কারণে যারা বিএনপিকে ক্ষতি করা যায়, বিএনপির বিরুদ্ধে যাতে আরেকটি শক্তি দাঁড় করানো যায়। কিন্তু তারা কি পেরেছে? তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজকে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সেই তাদের ব্যাড গেমটা খেলছে। কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, দামি আমরা মামুরা সহ নির্বাচন করেছে, আগামী দিনে আওয়ামী লীগ সেই ব্যর্থতার আরেকটি ফুলজড়ি তাদের গলায় মালা হিসাবে আবার চলবে। এক, তারপর আপনি বলেছেন যে সারা বাংলাদেশে, আপনি যে কথাটি বলেছেন যে আজকে এই উপজেলা পরিষদ নির্বাচনে এই যে নুরজাহান এবং মুক্তারা নিজেরা নিজেদের মধ্যে যে এই ইন্টারনাল যে নিজেদের চেহারাটা আয়না দেখে, আমি জানি না, ইতিমধ্যে 26 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে গেছে। সেখানে এমপির ভাই, এমপির ভাইগনা, এমপির আত্মীয়, মন্ত্রীর আত্মীয় সবই আছে। তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করবে? এগুলি হলো একটা টোটালি, আপনি যে ভণ্ডামির কথা বিএনপির উপর চাপিয়ে দিতে চাচ্ছে আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের একটা জনগণকে একটা বিভ্রান্ত করতেছে। এক, আরেকটু জিনিস আপনি লক্ষ্য করবেন, মুক্তাদের বক্তব্য শুনলে আপনি দেখবেন ওনারা বলছে কোনো এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন হতে পারবে না। কারো যদি জনপ্রিয় থাকে, তারও যদি রাজনৈতিক ক্যারিয়ার থাকে, তাকে কেন হতে পারবে না? অর্থাৎ ওনারা একটা পুনর্বাসন কেন্দ্র খুলেছে যে তুমি এমপি হও, তুমি উপজেলা চেয়ারম্যান হও, তুমি মেয়র হও, তুমি ইউনিয়ন পরিষদের মেম্বার হও, চেয়ারম্যান হও। এই একটা মানে ভাগবাটোয়ারার একটা রাজনীতি বাংলাদেশে শুরু করেছে, যার সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পৃক্ততা নাই। যার জন্য আপনি দেখেন বিএনপি নয়, আওয়ামী লীগের আগামী দিনে আওয়ামী লীগ মনে করে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাবার মতো একমাত্র ক্ষমতা আছে বিএনপি। আজকে তাদের সংসদে সাংবিধানিক বিরোধী দল জাতীয় পার্টি কেন নির্বাচনে নাই, জাসদ কেন এই নির্বাচনে নাই, ওয়ার্কার্স পার্টি কেন এই নির্বাচনে নাই, খেলাফত আন্দোলন কেন এই নির্বাচনে নাই? অর্থাৎ আওয়ামী লীগের চরিত্রটা সবাই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে কখনো জনগণের রায়ের প্রতিফলন ঘটবে না, কারণ এটা একটি ফ্যাসিস্ট একনায়কতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। আপনি দেখেন তাদের নোয়াখালীর একজন এমপি বলছে, তার ছেলে দাঁড়িয়েছে বলে যদি আমার ছেলেকে ভোট দেওয়া তোমার ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে না। আপনি অনেক জায়গায় দেখেন, বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, এমপিরা নির্বাচনের আগে প্রশাসনকে এমন ভাবে সাজিয়েছে যে উনি যেই প্রার্থীকে চাইবে সেই প্রার্থী আগামী দিন নির্বাচিত হবে, অন্য কোন প্রার্থী ওই এলাকায় থাকার মতো কোনো অবস্থা নাই। অর্থাৎ প্রশাসন, ধন্যবাদ, তার মধ্যে মিথ্যা বানোয়াট মামলা। এবং আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, এখন আওয়ামী লীগ, এখন বাংলাদেশে ইউনো দেখবেন ছাত্রলীগের ছেলে, ওসি দেখবেন ছাত্রলীগের ছেলে, ডিসি দেখবেন ছাত্রলীগের ছেলে। কারণ তারা এমন ভাবে চাকুরির মাধ্যমে আজকে প্রশাসনের দায়িত্ব দিচ্ছে যে এখন আমি একটা কথা বললে আপনি আরো স্পষ্ট হয়ে যাবেন। আপনি দেখবেন যে গত নির্বাচনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাত্র, আমরা জানি বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচার বিভাগ কি স্বাধীন? আপনি দেখবেন যে এই নির্বাচনের আগে রাত্রে 9টা, 10টা, 11টা, 12টা কোর্ট বসিয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে সাক্ষী নিয়েছে। নির্বাচন শেষ, ওই কোর্ট আর কিন্তু এখন নাই। 2100 লোককে তারা সাজা দিয়েছে। অর্থাৎ এই ধন্যবাদ মোশাররফ ভাই, আবারও আপনার কথা শুনবো, আবারও শুনবো। আমরা একটু মুক্তাপার কথা শুনতে চাই। মুক্তাপা অনেকগুলো অভিযোগ করেছেন, মোশাররফ ভাই সেটার উত্তর আপনি দিবেন। আর আমি যেটি প্রশ্ন করেছিলাম প্রথম পর্বে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতি মণ্ডলীর সদস্য জনাব শাহজাহান খান, ওনাদের দুজনের মধ্যে এক ধরনের মতের ভিন্নতা দেখা গেছে এবং তর্ক বিতর্কে জড়িয়েছেন তারা। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি আসলে আওয়ামী লীগকে কন্ট্রোল করতে পারছে না, সামলাতে পারছে না কিনা? দেখুন, এখানে তর্ক বিতর্কে জড়িয়েছেন এটা তো উল্লেখযোগ্য কোনো বিষয় না। হ্যাঁ, আওয়ামী লীগের যা স্ট্র্যাটেজি, আওয়ামী লীগের যে অবস্থান, যারা মন্ত্রী এমপির আত্মীয় স্বজন তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা তো ফাইনাল হয়ে গিয়েছে। এবং আগামী 30 তারিখের কার্যনির্বাহী কমিটিতে আরো ব্যাপকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। অতএব এখানে কি তর্ক হলো বিতর্ক হলো সেটাকে আমরা মানে অত বেশি গুরুত্ব দিচ্ছি না। এখানে দলীয় প্রধান যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই হবে এবং দলীয় শৃঙ্খলার মধ্যেই সবকিছু থাকবে। যদি শৃঙ্খলার পরিপন্থী কোনো কিছু হয় সেক্ষেত্রে দলীয় ভাবে অ্যাকশন নেওয়া হবে, সেটা যেই হোক, শাহজাহান খানই হোক আর যেই হোক, এখানে সবাই সমান। এবং কেন্দ্রীয় থেকে শুরু করে
কেন্দ্রীয় হাই লেভেলের নেতা বা হাইকমান্ড থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত তৃণমূল, যেখানে অনিয়ম থাকবে দলের সিদ্ধান্ত অমান্য করবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে মোশাররফ ভাই একটা কথা বললেন যে আমাদের দলের নাকি সব জায়গায় ওসি ডিসি সব নাকি ছাত্রলীগ করা। হ্যাঁ, আমরা মানে এই সমস্ত কথা বলার আগে দেখুন যারা যোগ্য তারাই যোগ্য জায়গায় আছে, কিন্তু মোশাররফ ভাইদের উচিত আগে নিজেদের চেহারাটা আয়নায় একটু দেখা। হ্যাঁ, যে ওনারা যে ওনাদের আমলে যা করেছেন আমরা কিন্তু আমাদের আমলে তা করিনি। আপনি দেখেন মাঝে মধ্যে কিন্তু সব সেক্টরই সচিব বলেন থেকে শুরু করে ওসিডিসি সবকিছুর মধ্যেই কিন্তু এখনো বিএনপি জামাতের লোক ঘাপটি মেরে আছে। অনেক সময় সরকারকে বেকায়দায় ফেলতে চায়। তারা কারা? তাহলে অবশ্যই তারা আছে। আর আওয়ামী লীগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বেছে বেছে সমস্ত লোকগুলারে ওএসডি করছে। আর বিএনপি যখন এখন ক্ষমতায় নাই, আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ করে নাই, কারণ আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে, আওয়ামী লীগ নিরপেক্ষতায় বিশ্বাস করে। আর আরেকটা প্রমাণ হলো দেখুন বিএনপির আমলে যে 21শে আগস্টের গ্রেনেড হামলাটা হয়েছে সেখানে, এবং আমাদের আইবি রহমান সহ 24 জন নেতাকর্মী নিহত হয়েছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য যে হামলাটা করিয়েছিলেন, সেই হামলার মধ্যে কে ছিল? ডিজিএফআই, এনএসআই। ওই সময় খালেদা জিয়ার সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা পুলিশ থেকে শুরু করে জজ মিয়া নাটক চাইছে, ওসি কোহিনুর মিয়া মাধ্যমে এই যেগুলা করিয়েছে, তাহলে দলীয়করণ কারা করেছে? তারা আবার বড় বড় কথা বলে। তাই আমি মোশাররফ ভাইয়ের জ্ঞাতার্থে বলতেছি যে আয়নায় আসলে নিজেদের চেহারাটা আবার ভালো করে দেখেন আপনারা কি করেছেন। যদিও ক্ষমতার বাইরে 17 বছর হলো বাইরে ঘুরতেছেন, এখন হয়তো ভুলে গেছেন অনেক কিছু, কিন্তু আমি আবার একটু মনে করাই দিলাম আর কি এই মুহূর্তে। এখন আমার কথা হলো দেখুন, এই উপজেলা নির্বাচন নিয়ে কথা চলতেছে। উপজেলা নির্বাচনে বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক, এটা তো মাত্র প্রথম ধাপের খতিয়ান, এরপরে আরো যে সামনে ধাপ আছে সেখানে আরো বেশি নেতাকর্মীরা অংশ নিবে উপজেলা নির্বাচনে। এবং তাদের কথা হলো যে কেন্দ্রীয় যে নেতৃত্ব তাদের ভুল সিদ্ধান্ত, তৃণমূলের ভাষা কিন্তু ওনারা বুঝতেছেন না। ওনারা মনে করে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড মনে করে উপজেলা চেয়ারম্যানে বিএনপি গেলেই কি না গেলেই কি, উপজেলা চেয়ারম্যান দিয়ে তো আর খালেদা জিয়া বা তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পারবে না, এটাতে তো সরকার পরিবর্তন হবে না। এই জন্য ওনাদের আগ্রহ কম। কিন্তু তৃণমূল নেতৃত্ব মনে করে যে তারা তৃণমূলে কাজ করে, যেহেতু তারা বুঝে নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। মুক্তাবা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। এখন আপনি বলছেন যে ওনাদের আগ্রহ কম, আপনাদেরও তো আগ্রহ আছে। আপনাদের উনি যেটা মোশাররফ ভাই বললেন যে জাতীয় পার্টি সহ আপনাদের সাথে যারা বিরোধী দল রয়েছে তারা কেউ নির্বাচনে আসছেন না, এটা মোশাররফ ভাই বললেন। তো আপনাদের কি কোনো দায়িত্ব নেই, মানে সরকারে আছেন হিসেবে, যে বিরোধী দল যারা রয়েছে বা বিরোধী মত যারা রয়েছে তারাও একটু যুক্ত হোক নির্বাচনে? এরকম অবশ্যই আমরা চাই তারা যুক্ত হোক। আমরা কি তাদেরকে মানা করেছি বা আমরা এমন কোন নেতিবাচক কথা বলেছি কিনা নির্বাচন নিয়ে? কিন্তু পরিবেশ তো দিতে হবে। তাহলে কেন? দেখুন, আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, গণতন্ত্র বলে একটা কথা আছে। আপনি কেউ যদি নির্বাচনে আসতে চায় তাকে মোস্ট ওয়েলকাম। আমরাও চাই সবাই আসুক বাংলাদেশে, প্রতিটা নিবন্ধিত রাজনৈতিক দল যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। আর যদি কেউ না আসতে চায় আপনি কি তাকে জোর করবেন? এটা কিন্তু গণতন্ত্রের ভাষা নয়। সবার জন্য উন্মুক্ত, সবাই আসবে। এই বাংলাদেশের উপজেলা নির্বাচনে ক্রাইটেরিয়া যারা ফুলফিল করতে পারে, যে প্রার্থী হইতে গেলে কি লাগে সেটা সংবিধান অনুযায়ী যা আছে তা যদি তার মধ্যে থাকে অবশ্যই উনি নির্বাচন করবেন, সেটা জাতীয় পার্টি হোক বা বিএনপি যাই হোক। মুক্তাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার স্বাগত সাম্প্রতিক সমীকরণে। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে কেমন হবে উপজেলা নির্বাচন। আমরা একটু চলে যেতে চাই জনাব মোশাররফ হোসেন আপনার কাছে। আপনার কাছ থেকে জানতে চাই, যেটি মুক্তাপা বললেন যে আপনাদের চেহারা আপনারা আয়নায় দেখেন না, বড় বড় কথা বলেন কিন্তু কাজের ক্ষেত্রে সেরকম না, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন আমাদের সামনে, যে আপনারা কিরকম ঝাঁকি দিতে চাচ্ছেন এবং ঝাঁকি দেওয়ার আসলে কোনো সামর্থ্য আপনাদের আছে কিনা, এবং ঝাঁকির পরবর্তী ফলাফল কি? আমি একটু মুক্তাপাকে একটু কথা বলতে চাই। আওয়ামী লীগ আসলে নিজেদেরকে কতটুকু হারিয়ে ফেলেছেন তাদের বক্তব্যই বোঝা যায়। আজকে ওনারা বলছে যে কোনো আত্মীয় স্বজন কেউ অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ আজকে হতো যদি এই নির্বাচনের পূর্বে জনাব ওবায়দুল কাদের ভাই যে মির্জা কাদের ওখানে পৌরসভার মেয়র আছেন, ওনাকে কি পদত্যাগ করিয়েছে?
অথবা কিছুদিন আগে কুমিল্লা নির্বাচন হয়েছে, ওখানে এমপির কন্যাকে ওখানে মেয়র বানিয়েছে, সেটা কি তাদেরকে পদত্যাগ করিয়েছে? অর্থাৎ নিজেদের স্বার্থ যেখানে আছে সেখানে তাদের কাছে আইন সংবিধান কোনো ব্যাপার না। আমি এখানে একটু বলি, আওয়ামী লীগ আজকে বাংলাদেশের মানুষের সাথে, দলের সাথে কতটুকু তারা আজকে ভণ্ডামি করছে আপনি দেখেন। আওয়ামী লীগের গঠনতন্ত্র 47-এর ক যদি আপনি যান, স্পষ্ট বলা আছে যদি কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে কোনো কাজ করে অথবা নির্বাচনের দ্বারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। আওয়ামী লীগ কি সেই ধারা বাদ দিয়েছে? আরেকটু মুক্তা বলেছেন যে এই নির্বাচনে মার্কা নাই। কেন মার্কা নাই? 2015 সালে আজকে সংসদে আইন পাশ করে স্থানীয় সরকার নির্বাচনে মার্কার পরিবর্তন করেছেন। আজকে যখন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 62টি আসনে নৌকা পরাজিত হয়েছে, আওয়ামী লীগ তখন বুঝতে পেরেছে যে নৌকার প্রতি দেশের মানুষের কোনো আস্থা নাই, নৌকাকে পেলেই মানুষ এটাকে হারিয়ে দেবে, যার কারণে নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য, মান সম্মান বাঁচানোর জন্য আজকে কিন্তু নৌকা বাদ দিয়ে দিয়েছে। সুতরাং নিজেদেরকে আয়নায় আগে দেখতে বলেন। এক, আরেকটি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছে, আজকে বাংলাদেশের কনস্টিটিউশনাল যে বডি আছে সংবিধান, আজকে বিচার বিভাগ, আজকে নগ্ন দলীয়করণ, আজকে আপনার নির্বাহী বিভাগ, সেখানে আজকে নগ্ন দলীয়করণ, আজকে আমাদের সাংবিধানিক নির্বাচন কমিশন থেকে শুরু করে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে তারা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্র একটি বিষয় একটু জানতে চাই, খুব শর্ট করে জানতে চাই যে বিএনপি যখন ক্ষমতা ছিল তারা দলীয়করণ করে নাই? কোথায় করেছে আপনি দেখেন। আমি একটু কথা বলি মিস্টার সাইদ সাহেব, আজকে যারা বাংলাদেশের প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত আছে, আমি যখন, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, আমি যখন 91 সালে বিএনপি যখন ক্ষমতায়, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলাম, আমার সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন, আমি নাম বলে কাউকে ছোট করতে চাই না, তারা তাহলে বিসিএস এ কিভাবে হয়েছে? এখন আমি নাম দিয়ে বলতে পারি যে আওয়ামী লীগের যারা কি পয়েন্টে আছে সব ছাত্রলীগের, সেই আমার সময় আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি ছিলাম, বিএনপি ক্ষমতায় ছিল, সেই আমলের সকল নেতা আজকে গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত। তো বিএনপি যদি দলীয়করণ করতো তাহলে এই বিশেষ পরীক্ষা তারা কিভাবে পাস করেছে? সুতরাং এগুলি আওয়ামী লীগের একটা বানোয়ার বিভ্রান্তজনক কথাবার্তা। বর্তমানে আপনি দেখেন, এখন যদি কোনো ছাত্র, একজন শিক্ষার্থী যদি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়, আজকে ভেরিফিকেশনের নামে 21টি দফা তাকে পূরণ করতে হয়। তার বাবা কি করেছে, তার দাদাই কি করেছে, তার 14 গোষ্ঠী কি করে, কাউ যদি আওয়ামী লীগ না করে থাকে ভেরিফিকেশন তাকে বাদ দিয়ে দেওয়া হয়। এই যে নগ্ন দলীয় করেন, এরপরও আওয়ামী লীগের চরিত্র সম্বন্ধে মানুষকে নতুন ভাবে বর্ণনা করতে হবে, এটা আমার মনে হয় সবচেয়ে একটি দুঃখজনক ঘটনা। বরং বাংলাদেশটাকে আজকে একটা ফেসিস্ট একদলীয় সরকারে পরিণত করেছে, যা আগামী দিনে বাংলাদেশকে চরম একটা ঝুঁকির মধ্যে ফেলবে। আমরা একটু মুক্তাবা আপনার কাছে আসতে চাই, যেটি আমরা একটু আগে বলেছিলাম যে রুহুল কবির রিজভী বিএনপি যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন যে এমপি রাজ চলছে, একই সাথে উনি বলেছেন যে ডামি নির্বাচনের দিকে যাচ্ছে জাতীয় নির্বাচনের মতো, এবং তিনি বলেন আজ সেই নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও নাকি সুযোগ পাচ্ছে না, মন্ত্রী এমপিদের ভাই শালা ভাগ্নে ভাইরাদের কারণে জিম্মি স্থানীয়রা। কি বলবেন মুক্তাপা? আপনার এই কথাটা আমি বারবার উত্তর দিয়ে এসেছি যে আমাদের দলের যারা এমপি মন্ত্রী, যাদের আত্মীয় স্বজনরা প্রার্থী হয়েছেন, তাদের ব্যাপারে দলীয় একটা সিদ্ধান্ত এসেছে এবং আগামী 30 তারিখে আরো সিদ্ধান্ত আসবে, তারা যেন তাদের কোনো আত্মীয় স্বজন প্রার্থী হতে পারবে না, এই ব্যাপারে সুস্পষ্ট মতামত দেওয়া হয়ে গিয়েছে। এটা হলো এক। দ্বিতীয়ত হলো, মোশাররফ ভাই একটা কথা বলেছেন যে আপনি ওনাকে একটা প্রশ্ন করেছেন যে সরকারকে ঝাঁকি দেওয়ার যে চেষ্টা, ওনারা কিন্তু ঝাঁকি দেওয়ার চেষ্টা কিন্তু কম করেননি। ওনারা আজকে 18 বছর ধরে মাঠের বাইরে, সব ক্ষমতার বাইরে, এবং 2009 সাল থেকে এই পর্যন্ত 16 বছর, এর আগে তত্ত্বাবধায়কের 2 বছর, ওনারা কিন্তু মাঠের মধ্যে আছে। এখন ওনারা সেই 2009-এর পরের থেকে এই পর্যন্ত 2014, 2018, এখন 2024, ওনারা কি ঝাঁকি দেওয়ার কম চেষ্টা করেছেন? ঝাঁকি দেওয়ার জন্য বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করেছেন, লবিস্টিং করেছেন, বিদেশিদেরকে হায়ার করে এনেছেন, দেশের বিপক্ষে যাতে এমবার্গো আসে সেই তদবির করেছেন, অনেকটা সফলও হয়েছেন। এই সমস্ত নেতিবাচক কাজকর্মে ওনারা কি কম চেষ্টা করেছেন সরকারকে ঝাঁকি দেওয়ার জন্য? কিন্তু পারেননি, কারণ এই দেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের সাথে আছে, সরকারের সাথে আছে, শেখ হাসিনার সাথে আছে, এই জন্য পারেননি। আর আরেকটা কথা হলো, উনি নৌকার মার্কার কথা, দেখুন এখানে কিন্তু উপজেলাতে কোনো দলীয় প্রতীক থাকবে না। একটা সময় ছিল 2016 সালের আগে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে হতো না। আর আওয়ামী লীগের কথা বলে, আওয়ামী লীগের দলীয় প্রতীক কেন হবে না? সংসদ নির্বাচনে তো দলীয় প্রতীক দিতেই হবে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু দলীয় প্রতীক ছাড়া দলীয় প্রতীক সহ দুটো অপশনই কিন্তু আছে। এই হলো 1। 2 নম্বর। 3 নম্বর কথা হলো, উনি বলেছেন বিসিএস পরীক্ষার কথা। আমার মনে আছে
আমার মনে আছে ওনাদের সময় যে বিসিএস পরীক্ষা হয়েছিল, সেই বিসিএস পরীক্ষাকে বলা হতো আমান বিসিএস। আমান মানে আমানুল্লাহ আমানের নামে, হ্যাঁ হ্যাঁ, আমানুল্লাহ আমানের নামে ছিল আমান বিসিএস। সেই আমানুল্লাহ আমানের সুপারিশে তখন চাকরি হতো বিএনপির লোকদের, হ্যাঁ, এবং আওয়ামী লীগের লোকদেরকে ধরে ধরে বাদ দেওয়া হতো। অতএব সেই কথাগুলো বোধহয় মোশাররফ ভাই এখন ভুলে গিয়েছেন, ভুলাটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সময় আমরা কিন্তু এরকম করি নাই। আমাদের সময় সরকারি কর্মকমিশন বা অন্যান্য যা আছে সব স্বাধীন, এবং যেখানে যে জিতেছে বা যেখানে যে চাকরি পেয়েছে যোগ্যতায় পেয়েছে। তাই আজকে বলবো যে মোশাররফ ভাই, একটা কথা আছে না, তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন? আপনারা আপনাদের সময় যা কিছু করেছেন, এই দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর, জীবনের উপর 21 বারের উপর হামলা হয়েছে, হ্যাঁ, কিন্তু বেগম খালেদা জিয়ার উপরে, উনিও প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবার, ওনার উপর কি একবারও হামলা হয়েছে? এর মানে এই না যে আমরা চাই ওনার উপর হামলা হোক, তা না। কিন্তু প্রশ্নটা আসে শুধু শেখ হাসিনার উপরই হামলাটা হয় কেন? তার মানে বুঝেন না, ওই যারা হামলা করে তাদের সাথে ওনাদের বিশেষ লিঙ্ক আছে। এই জন্য শুধু আমাদের নেত্রী শেখ হাসিনাই হামলার শিকার বস্তু হয়, কিন্তু বেগম খালেদা জিয়া হয় না। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক, হায়াত দারাজ করুক বেগম খালেদা জিয়াকে, আমরা দোয়া করি। কিন্তু এটাই হলো যে জঙ্গিদের সাথে, খুনিদের সাথে কাদের বসবাস, হ্যাঁ, যার ফলে তারা নিরাপদ থাকে আর আমাদের নেত্রী হলো অনিরাপদ। তাই সবকিছু শেষে আমি এই কথাটাই বলবো যে মোশাররফ ভাই, যত কিছুই করেন না কেন, কোনো কিছু দিয়ে কিন্তু শেষ রক্ষা হবে না। আপনাদের নেতারা যেভাবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, যে বাঁধ ভাঙ্গা স্রোতের মতো, এবং দেখবেন সামনে আরো কয়েকটা ধাপে নির্বাচন হবে, তো আপনারা এগুলারে বাঁধতে পারবেন না। কারণ তৃণমূলের সাথে আপনাদের তৃণমূলের ভাষা আপনারা বোঝেন না। তৃণমূল চায় একরকম, আপনারা চান আরেক রকম। জি, শেষ করতে হবে। এক কথায় যদি কোনো উত্তর দিতে চান মোশাররফ ভাই, এক কথায়। না, এখানে নুরজাহান বেগম মুক্তা কথা বলেছে, আমি তো একটা কথা বলেছি, উনি বিএনপির আমলে বিসিএস এর কথা বলেছে। এখন যারা প্রশাসন আছে উনি একটু বলুক তো কোন আমলে বিসিএস এ তারা টিকেছে, আর এই আমলে বিএনপি বলতে আমান মার্কা যেটা, সেটা যদি একটু উত্তর দিতেন। আমান মার্কা যেটা বিখ্যাত আমান বিসিএস, এগুলা বানোয়ার। আজকে দেখেন আমান বিসিএস, আমানুল্লাহ আমানের নামে। মিস্টার সাইদ, আমি একটা কথা বলি, এখন প্রশাসনে যারা আছে, এই যে আওয়ামী লীগের সমসাময়িক, তো তারা একটা লোক বলুক যে বিএনপির অমুক নেতা এই জায়গায় আছে, একটা বলুক, একটা ছাত্র দলের ওই ছেলে অমুক দাও। অবশ্যই আছে, আমি কি এখন নাম লিখে আনছি নাকি? আমি সিঙ্গেল, অবশ্যই আছে, অবশ্যই আছে, অথচ আমি অবশ্যই আছে। এবং এই যে আমি একটা উদাহরণ দেই, একজনের নাম বলতে পারবেন, একজন। ইতিপূর্বে আমি নাম বলতেছি, ইতিপূর্বে যে আমেরিকাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, হ্যাঁ, তিনি, তার কাছে বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, তিনি কোনো রিপোর্ট দেয় নাই। তিনি একদম মানে, হ্যাঁ, যার কারণে কি করছে, বাংলাদেশের উপরে অবৈধভাবে স্যাংশন আসছে, এবং সে ছিল বিএনপির লোক, সেই রাষ্ট্রদূত ছিল বিএনপির লোক, পরে তাকে প্রত্যাহার করা হয়েছে। একটা উদাহরণ দেখাইলাম, বাস। এরকম আরো হাজার হাজার উদাহরণ আছে, এরকম আরো হাজার হাজার উদাহরণ। এই যে আমরা তো সুযোগ দিয়েছি, আমরা তো দলকানা ভাবে করি নাই, সবাইকে চান্স দিয়েছি, আপনাদের মতো তো আমরা করি নাই। যার কারণে দেখছেন দেশের ক্ষতি করেছে। তাহলে এটাই তো প্রমাণ যে আপনাদের লোকজন যে এখনো সব জায়গায়, প্রশাসনের সমস্ত যন্ত্রে, সমস্ত সচিবালয় থেকে শুরু করে ওসিডিসি সব জায়গাতে আছে। আমি নিজে এমপি ছিলাম, আমি এমপি থাকাকালীন আমার উপজেলার 2টা উপজেলা, একটা উপজেলাতে একদম বিএনপি করে ছাত্রদিল করে তার 14 গোষ্ঠী এমন ওসি ছিল, এবং আমি তার কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই। পরে সব তার সিএসআরএস খতিয়ান সব বাড়িয়েছে যে সে এরকম ছাত্র দলের, যার কারণে। কিন্তু আমরা তো এইভাবে কখনো দলীয়করণ করি নাই, যার কারণে আমাদেরকে সেটা সাফার করতে হয়েছে, এবং এখনো করতে হচ্ছে। শস্যের মধ্যে ভূত, তার কারণ হলো আমাদের নেত্রীর উপর হামলা আসে, আপনাদের নেত্রীর উপর হামলা আসে না। আপনাদের নেত্রী অনেক বছর বেঁচে থাকুক, সুস্থ থাকুক। জি, শেষ করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের মূল্যবান মতামত শোনার সুযোগ আমাদের হবে, সামন প্রত্যাশায় রাখছি। আপনারা দুজন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং জনগণের মতামত প্রতিফলিত হোক, এমন প্রত্যাশা রেখে আজকের সাম্প্রতিক সমীকরণ শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।